হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সরল দোলকের দোলনকাল নির্ণয়ের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় যত রকমভাবে প্রশ্ন আসতে পারে সমস্ত নিয়মগুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। যেমন একটি সরল দোলকের দোলনকাল, যেটি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, জটিল সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল কী হবে, ঊর্ধ্বমুখী লিফটের ক্ষেত্রে দোলনকাল কী হবে, নিম্নমুখী গতিশীল লিফটের ক্ষেত্রে কী হবে, এবং একটা নির্দিষ্ট ত্বরণে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর চিত্রে যদি এইভাবে দেখানো হয়, এই ত্বরণে একটা লিফট এদিকে গতিশীল হলে সেক্ষেত্রে সরল দোলকের দোলনকাল কী হবে, পৃথিবীকে প্রদক্ষিণকারী স্যাটেলাইটের দোলনকাল কী হবে, পৃথিবীর এইচ উচ্চতার ক্ষেত্রে একটি সরল দোলকের দোলনকাল কী হবে, পৃথিবীর এইচ গভীরতার ক্ষেত্রে একটি সরল দোলকের দোলনকাল কী হবে, তরলের নিমজ্জিত করলে অর্থাৎ একটি তরলের মধ্যে যদি আমরা একটি সরল দোলককে নিমজ্জিত করি সেক্ষেত্রে তার দোলনকাল কী হবে, সুতার দৈর্ঘ্য পৃথিবীর ব্যাসার্ধের সাথে তুলনীয় হলে সেক্ষেত্রে সরল দোলকের দোলনকাল কী হবে, অর্থাৎ আমার একটা লিফটের ত্বরণ যদি অভিকর্ষ ত্বরণের চেয়ে বড় হয় অথবা সমান হয় সেক্ষেত্রে দোলনকাল কী হবে, এবং সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল কী হবে, এবং সরল সন্ধির স্পন্দন বা স্পন্দনের সাধারণ সমীকরণ কী, একটি সরল দোলকের সাধারণ সমীকরণ কী, অর্থাৎ যেই প্রশ্নগুলো আমাদের বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সরল দোলক থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এই জন্য আমরা সবার আগে আমরা বেসিক ক্লাসের আগেও এই সরল দোলকের দোলনকাল নির্ণয় সংক্রান্ত যত রকম সূত্র আছে সবগুলো সূত্র নিয়ে আমরা একটি ক্লাসের মধ্যে সব শেষ করে দিব। আমরা আশা রাখি এই ক্লাসটি ঠিকমতো যারা দেখবে এটি ভর্তি পরীক্ষায় এবং আমাদের বোর্ড পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন, যত কঠিনভাবে প্রশ্ন আসুক না কেন সবাই অ্যান্সার করে দিয়ে আসতে পারবে, এবং সেজন্য আমরা আজকের ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখব। এবং আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেল সপ্তডিঙ্গের টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য, এবং যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা শুরু করছি আজকে আমাদের সরল দোলকের সকল ক্ষেত্রে দোলনকাল নির্ণয়। আমরা কিভাবে একটা সরল দোলকের দোলনকাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই 10টা নিয়মের মধ্যেই পরীক্ষায় আসবে, একদম অ্যাডমিশন এবং হচ্ছে আমার বোর্ড পরীক্ষা। তো একটা সরল দোলক যদি আমরা দেখি তার আগে আমরা জানব পর্যাবৃত্ত গতি বা স্পন্দনের সত্য কী। একটি স্পন্দনের সত্য কী, বা একটি স্পন্দন কোন ক্ষেত্রে হতে পারে। আমরা সবাই জানি যে কোনো একটা বস্তুর রেস্টোরিং ফোর্স হচ্ছে তার সরণের সমানুপাতিক এবং দিকটা তার বিপরীতমুখী হয়। সেক্ষেত্রে F ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এবং এটাকে যদি আমরা সমান করি তাহলে সেক্ষেত্রে হয় কে এক্স। দ্যাট মিনস এখানে আমার থাকবে হচ্ছে যত রকমের বিজোড় সংখ্যা আছে এক্সের পাওয়ার যদি সেটা বিজোড় সংখ্যা হয় তাহলে শুধুমাত্র সেটি স্পন্দনের সমীকরণ হবে। সে ফার্স্ট অফ অল ইফ উই ট্রেস দ্যাট F equal to minus k x to the power 1, this is the equation of oscillation, that F equal to হচ্ছে minus k x cube. This is the also equation of oscillation. F equal to minus k x to the power 5. This is the also equation of oscillation. F equal to minus k x to the power 7. This is the also equation of oscillation, because here 1, 3, 5, 7 are odd number, they are not even number. But if the equation comes by this way, F equal to kx square, F equal to minus kx to the power 4, F equal to minus kx to the power 6, by this way যদি আমার ইকুয়েশনটা আসে, these are not the condition of oscillation, অর্থাৎ এখানে x এর যে পাওয়ার সেই পাওয়ারগুলো হচ্ছে আমার জোর, সুতরাং এগুলো অসিলেশনের সত্য বা ইকুয়েশন হতে পারে না। এই সমীকরণগুলো হচ্ছে আমার অসিলেশনের সত্য বা ইকুয়েশন। এখানে দেখতে পাচ্ছি যে x এর পাওয়ারটা হবে আমার বিজোড়, জোর হলে সেটা হবে না। এবং এই যে ইকুয়েশনগুলো অ্যালসেটটা আরও আছে 9, 10, অর্থাৎ মাইনাস কে এক্স টু দি পাওয়ার 9, মাইনাস কে এক্স টু দি পাওয়ার 11, এইভাবে সমীকরণগুলো আমার আসবে। এর মধ্যে সবচেয়ে সরলতম ইকুয়েশন হচ্ছে F equal to minus k x to the power 1
অর্থাৎ এক্সের ঘাত হচ্ছে আমার সবচেয়ে কম 1। এই সমীকরণটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধি স্পন্দনের গতির সমীকরণ। তাহলে এটা হচ্ছে আমার সরল সন্ধি স্পন্দন গতির সমীকরণ। বাট মনে রাখতে হবে বাকি যে ইকুয়েশনগুলো আছে, দিস আর নট দ্য ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, দিস আর দ্য ইকুয়েশন অফ অসিলেশন। এগুলো হচ্ছে আমার অসিলেশনের সমীকরণ। এটা হচ্ছে সিম্পল হারমোনিক ইকুয়েশনের সমীকরণ। বাট যদি পরীক্ষা আসে, ভর্তি পরীক্ষা দেশে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং দ্য ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, দ্যাট আই উইল হ্যাভ টু চুজ দ্য কোয়েশন in where the power of x will must be 1, not 3, not 5, not 7, not 9. These are the equation of oscillation only, but this is the equation of simple harmonic motion or সরল সন্ধি স্পন্দন। এটা হচ্ছে একটা আমরা সরল সন্ধি স্পন্দনের সত্য, অর্থাৎ আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের পরীক্ষা যদি আসে যে একটি সরল দোলক, এটা কী ধরনের গতির সমীকরণ? এটা কি সরল সন্ধি স্পন্দন গতির সমীকরণ নাকি কৈনিক সরল সন্ধি স্পন্দন গতির সমীকরণ? এটা জানতে হবে। অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন, এখানে আমার সরল দোলক হচ্ছে একটি কৈনিক স্পন্দন গতির সমীকরণ। এটাও পরীক্ষা আসতে পারে যে সরল দোলকের গতি কোন ধরনের গতির সমীকরণ। ওকে, তাহলে আমরা লিখে রাখি সরল দোলকের গতি কৈনিক সন্ধিত গতির সমীকরণ। ওকে, এটা হচ্ছে সরল দোলকের গতি কৈনিক সন্ধিত গতির সমীকরণ, অর্থাৎ অ্যাঙ্গুলার অসিলেশন। এটা হচ্ছে কৈনিক গতি, এটা কিন্তু সরল সন্ধিত গতি না, এটা হলো কৈনিক সন্ধিত গতি। সুতরাং আমাদের এটাও মনে রাখতে হবে। এবং কৈনিক সন্ধিত গতির ক্ষেত্রে তার দোলনকাল কীভাবে নির্ণয় করব? অ্যাট ফার্স্ট উইল হ্যাভ টু প্রুভ আউট দ্য সিম্পল ইকুয়েশন দ্যাটস F = -kx। এটা হচ্ছে একটা সরল সন্ধি স্পন্দন গতির সমীকরণ, যেহেতু অড পাওয়ার হচ্ছে আমার এখানে 1। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F = ma, or F = m into a কে লেখা যায় দ্যাট ইজ d²x/dt², অর্থাৎ এখানে a কে লেখা যায় d²x/dt²। এটা হচ্ছে তার হলো আমার এই ইকুয়েশনটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ফর্ম অফ অ্যাক্সেলারেশন, অর্থাৎ a কে আমরা লিখতে পারি d²x/dt², b কে লেখা যায় দ্যাট ইজ dx/dt। দিস আর দ্য ইকুয়েশন। সো নাও আমরা যদি এই ভ্যালুগুলো এখানে বসাই, তাহলে F = m, দ্যাট d²x/dt², এটাকে দিকে নিয়ে আসি, দ্যাট ইজ kx = 0। ইকুয়েশনের এখানে সহগ হচ্ছে m, সহগকে আমি 1 যদি করতে চাই, দ্যাটস m দিয়ে যদি ভাগ করি, m /m, দ্যাট ইজ d²x/dt² plus k /m into x = 0. m cancel out, then we have d²x/dt² plus k /m. This equation can be written as omega square = k /m, that is omega square x = 0. Finally, we have the equation, this is d²x/dt² plus omega square x = 0. This is the second order simple harmonic motion. This is the equation of second order simple harmonic motion. ওকে, এটা হচ্ছে আমার একটি সরল সন্ধি স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ, অথবা ইট ইজ অলসো কল্ড অ্যাজ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, এটা হচ্ছে আমার ব্যবকলনীয় সমীকরণ, একটা সরল সন্ধি স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ, যেখানে ওমেগা হচ্ছে √k /m। ওমেগাটা হচ্ছে আমার এখানে k /m। ওকে, নাও আমরা এখান থেকে একটু সমীকরণ বের করে নিয়ে আসতেছি। হোয়াট ইজ ওমেগা অ্যান্ড হোয়াট ইজ k? ওমেগা ক্যান বি রিটেন অ্যাজ ওমেগা √k/m। এটা আমরা পেলাম। বাট ওমেগার ব্যাপারে আমরা জানি ওমেগা হচ্ছে কৈনিক বেগ, দ্যাটস =θ/t। থিটা যখন ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, দ্যাট উইল বি 2π, টাইম উইল বি ম্যাক্সিমাম টাইম, দ্যাট ইজ t। তাহলে ওমেগা ক্যান বি রিটেন অ্যাজ 2π/t। সো ইফ উই পুট আউট omega = 2π/t, that's can be written as k /m, or t = okay, that's 2π √m /k. সুতরাং t = 2π √m/k। এই ইকুয়েশনটা হচ্ছে আমার সরল সন্ধিত স্পন্দন গতির দোলনকাল নির্ণয়ের সূত্র। mটা হচ্ছে বস্তুর ভর, আর k হচ্ছে এখানে আমার স্প্রিং ধ্রুবক বা এখানে সমাকলন ধ্রুবক,
আমরা বলতে পারি। তাহলে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এম বাই কে। বাট যখন আমি সরলসন্ধি স্পন্দন গতির এই সমীকরণটা আমি সরল দোলকের বেলা ইউজ করব, সেক্ষেত্রে আমার কি হবে, আমরা একটু লিখে রাখি সমীকরণটা। এখানে আমরা দেখতে পাচ্ছি টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার অফ এম ডিভাইডেড বাই হচ্ছে কে। আমরা সরলসন্ধি স্পন্দন গতির বেলায় এই সূত্রটা কীরকম, সরল দোলকের ক্ষেত্রে এই সমীকরণটা কেমন হবে। যেহেতু আমরা বলছি সরল দোলক হচ্ছে কৈনিক স্পন্দিত গতির উদাহরণ, তাহলে কৈনিক স্পন্দিত গতির ক্ষেত্রে আমার পর্যায়কাল বা দোলনকাল আমি কিভাবে বের করব। ওকে, দ্যাটস ক্যান বি রিটেন অ্যাজ টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ, যেখানে এম সেখানে আমরা আই লিখি, ডিভাইডেড বাই কে আমরা জানি আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। এটা হচ্ছে একটা সরল দোলকের ক্ষেত্রে তার দোলনকাল নির্ণয়ের সূত্র। তাহলে এই দোলনকাল নির্ণয়ের সূত্র ক্ষেত্রে এটা কিভাবে আমরা প্রতিপাদন করতে পারি, আমি একটু যদি হালকাভাবে একটু দেখাই। দিস ইজ দ্য সিম্পল পেন্ডুলাম। এটা হচ্ছে একটা সরল দোলক, এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন। দিস সিম্পল পেন্ডুলাম ক্যান বি লোকেটেড অর ক্যান বি সাসপেন্ডেড ফ্রম দ্য পয়েন্ট এ বিন্দু থেকে এটাকে ঝুলিয়ে দেওয়া হলো, এবং এটাকে যদি আমি অল্প কোণে, দ্যাট মিনস থিটা, এই থিটার মানটা খুবই যদি ছোট হয় তখন সেটা সিম্পল হারমোনিক মোশনে এটা অসিলেট করবে। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাঙ্গুলার হারমোনিক মোশনে এটা অসিলেট করতে থাকবে। এটা এখানে চলে আসলো। ওকে, এই যে দৈর্ঘ্যটা, দিস লেন্থ ইজ এল অ্যান্ড দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য বব। ওকে, তাহলে এই দুটো দূরত্বকে আমরা একত্রে বলতেছি এল ইকুয়াল টু এল প্লাস আর। এল ইজ দ্য লেন্থ অফ স্ট্রিং অ্যান্ড আর ইজ দ্য রেডিয়াস অফ বব। অর্থাৎ এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য এবং এটা হচ্ছে ববের ব্যাসার্ধ। এই দুটো মিলে আমার যে দৈর্ঘ্য সেটাকে আমরা বলতেছি কার্যকর দৈর্ঘ্য। দিস ইজ দ্য কার্যকর দৈর্ঘ্য আর এফেক্টিভ লেন্থ ক্যান বি রিটেন অ্যাজ এল। এটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য এল। ওকে, এটা আমি পেলাম। ওকে, যদি এটা থিটা হয়, এটা যদি সুতার দৈর্ঘ্য আমরা যদি এখান থেকে এই পর্যন্ত কাউন্ট করি, সে দিস ডিস্টেন্স ক্যান বি ডিনোটেড অ্যাট এস, দিস ইজ এল, বড় হাতের এল, ক্যাপিটাল এল। তাহলে আমি এখান থেকে এখানে আনার ক্ষেত্রে আমার এই যে সরল দোলক, এই সরল দোলকের টর্ক কত হবে, টর্ক টাও। আমরা জানি টাও হচ্ছে বল ইন্টু বলের লম্ব দূরত্ব। ওকে, বলের লম্ব দূরত্ব, আমরা ফিজিক্সে এই সূত্রটা জানি, বল ইন্টু বলের লম্ব দূরত্ব। ওকে, বল ইন্টু বলের লম্ব দূরত্ব। তাহলে এখানে আমার বল কি, বল হচ্ছে আমার এফ ইন্টু বলের লম্ব দূরত্ব কি, এটা যদি আমার এল হয় তাহলে এই দূরত্বটা হচ্ছে এল, বড় হাতের এল কস থিটা। আর এই যে এটা ছিল তার ইনিশিয়াল পজিশন, এটার সাথে তার লম্ব দূরত্ব হচ্ছে এটা, দিস ইজ তার লম্ব দূরত্ব হচ্ছে এল সাইন অফ থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে এল সাইন অফ থিটা। এফ এর পরিবর্তে লেখা যায় দ্যাট ইজ এম জি এল অ্যান্ড সাইন অফ থিটা। যদি এই থিটাটা আমার খুব ছোট হয় তাহলে সাইন থিটা ক্যান বি রিটেন অ্যাজ থিটা। অর্থাৎ এখানে অনেক ছোট এই থিটাটা অনেক ছোট হলে আমি এটাই লিখতে পারি, আর থিটার মানটা যদি অনেক ছোট হয় তাহলে সাইন থিটা ইজ 10 টু থিটা। সুতরাং এটাকে লেখা যায় এম জি এল ইন্টু থিটা। ওকে, এটাকে যদি আমি কম্পেয়ার করি কে ইন্টু থিটা, যেহেতু টাও ইজ ইকুয়াল টু কে থিটা, কারণ কি আমরা অ্যাঙ্গুলার হারমোনিক মোশনের জন্য জানি কে টাও ইজ ইকুয়াল টু কে থিটা। সুতরাং এখানে টাও ইজ ইকুয়াল টু এম জি এল থিটা যদি হয় তাহলে থিটা থিটা টাও টাও, তাহলে এখানে কের মানটাকে লেখা যায় এম জি ইন্টু এল। ওকে, তাহলে কের মানটা পেয়ে গেলাম আমরা এম জি ইন্টু এল। আমরা ফার্স্ট স্টেপ এটা প্রমাণ করে ফেলছি কে ইকুয়াল টু এম জি এল। সো আমরা এখন চলে আসি আমাদের মূল সমীকরণে। আমরা দুটো জিনিস পেয়ে গেছি, কের মানটা আমরা পেয়ে গেছি কে ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি ইন্টু এল। ওকে, মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু একটা সরল দোলকের, এটা একটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা এল, তার ভর আছে, সেক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম ইন্টু এল স্কোয়ার। দেন সমানুপাতিক ধ্রুবক কে হচ্ছে এম জি ইন্টু এল, এম জি ইন্টু এল। দেন আমরা যদি এই ভ্যালুগুলো যদি এখানে বসাই তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার অফ আই, আয়ের পরিবর্তে আমি লিখতে পারি এম এল স্কোয়ার, অ্যান্ড কের পরিবর্তে আমি লিখতে পারি দ্যাট ইজ এম জি ইন্টু এল। এম ক্যান্সেল আউট, এল স্কোয়ারকে এল দ্বারা ভাগ করলে দ্যাট উইল বি এল, দ্যাটস এফ ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল ডিভাইডেড বাই জি। দিস ইজ দ্য ইকুয়েশন অফ টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম। এটা হচ্ছে একটা সরল দোলকের দোলনকাল নির্ণয়ের সাধারণ সূত্র, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি। এল হচ্ছে আমার সুতার দৈর্ঘ্য আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ।
আমরা ফার্স্ট স্টেপে এটা প্রমাণ করে দিলাম একটা সরল দোলকের দোলনকাল আমরা কিভাবে নির্ণয় করব। ওকে, এবার আমরা আসতেছি স্টেপ বাই স্টেপ। ঊর্ধ্বমুখী লিফটের ক্ষেত্রে সরল দোলকের দোলনকাল কী হবে, নিম্নমুখী ক্ষেত্রে কী হবে। আমরা যেহেতু অনেকগুলো সলিউশন সলভ করতে হবে, একটু দ্রুত আমাদেরকে শেষ করতে হবে। নাও আমরা এবার আসতেছি, আমরা একটা ঊর্ধ্বমুখী লিফটের ক্ষেত্রে সরল দোলকের দোলনকাল কীভাবে নির্ণয় করব। এটা যদি আমার একটা লিফট হয়, সে দিস ইজ দ্য লিফট। এই লিফটের মধ্যে আমি একটা সরল দোলককে এখানে রেখে দিলাম। ওকে, এটা লিফটের মধ্যে সরল দোলককে রেখে দিলাম। এই লিফটটা একটা নির্দিষ্ট ত্বরণে ঊর্ধ্বমুখী। ইটস কামস আপওয়ার্ড উইথ এ ভ্যালোসিটি উইথ অ্যাক্সেলারেশন এ অ্যাক্সেলারেশন। সো আমার অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে খাড়া নিচের দিকে। তাহলে এটা যদি উপরের দিকে ওই এ ত্বরণে উপরের দিকে যায়, তাহলে সেই ত্বরণটার নিম্নমুখী ত্বরণ হবে এ। তাহলে আমার জি ইফেক্টিভ কত, অর্থাৎ কার্যকর আমার অভিকর্ষের ত্বরণ কত হবে, দ্যাট মিনস কার্যকর ত্বরণটা কত হবে। এখানে জিটা নিচের দিকে কাজ করতেছে, ত্বরণটা উপরের দিকে কাজ করতেছে। এই ত্বরণের সমমুখী ত্বরণ যদি আমি বিপরীত দিকে আঁকি, তাহলে এই ত্বরণটা বিপরীতমুখী ত্বরণ হচ্ছে এটা। তাহলে আমি দেখতে পেলাম এখানে অভিকর্ষ ত্বরণও জি নিচের দিকে কাজ করতেছে, বস্তুটার ত্বরণও নিচের দিকে কাজ করতেছে। তাহলে আলটিমেটলি জি ইফেক্টিভ হবে এই দুইটার যোগফল, যেহেতু তাদের দিক একই, অর্থাৎ তাদের যে এক হলে জি প্লাস এ। দ্যাট উইল বি জি প্লাস এ হবে আমার এখানে জি প্লাস এ। জি হচ্ছে আমার অভিকর্ষের ত্বরণ আর এ হচ্ছে আমার লিফটের ত্বরণ। এই দুটোর যোগফল মিলে হচ্ছে আমার জি ইফেক্টিভ। সুতরাং ঊর্ধ্বমুখী লিফটের ক্ষেত্রে আমরা একটু যদি লিখি, ঊর্ধ্বমুখী লিফটের ক্ষেত্রে দোলনকাল দ্যাটস টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি ইফেক্টিভ, that's equal to 2 pi into root over of L divided by G effective can be written as G plus A. এটা হচ্ছে আমার সূত্র। ওকে, আর যদি কোনো সময় যদি বলে ঊর্ধ্বমুখী লিফটের ক্ষেত্রে তার কম্পাঙ্ক নির্ণয় করো, আমরা জানি কম্পাঙ্ক হচ্ছে F is equal to 1 by T, that's 1 by T এর মান হচ্ছে 2 pi root over of L divided by G plus A, that's equal to 1 by 2 pi into root over of G plus A divided by L। এভাবে আমরা কম্পাঙ্ক বের করে আসতে পারি। সুতরাং আমাদের প্রথম এই যে ইকুয়েশনটা ছিল সেটি আমাদের সলভ হয়ে গেল। ওকে, আমরা সেকেন্ড স্টেপে চলে আসি, দ্বিতীয়টার ক্ষেত্রে। ওকে, বলছে নিম্নমুখী লিফটের ক্ষেত্রে একটা লিফট গতিশীল এইভাবে আছে। একটা লিফট যদি গতিশীল থাকে, এই একটা লিফট গতিশীল বাট সেটা নিচের দিকে যাচ্ছে, এ ত্বরণের নিচের দিকে যাচ্ছে, তার অভিকর্ষ ত্বরণ জি খাড়া নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমি যদি সমমুখী বল উপরের দিকে, শুধু সমমুখী ত্বরণ যদি আমি উপরের দিকে দিয়ে দিই, তাহলে এটা কাজ করতেছে উপরের দিকে, আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম। এখানে জি ইজ গ্রেটার দ্যান যদি এ হয়, তাহলে আমার এই ক্ষেত্রে এটা 2 নম্বর সলভ করতেছি, আমার জি ইফেক্টিভ অর্থাৎ কার্যকর ত্বরণটা কত হবে, তার কার্যকর ত্বরণ হবে বড়টা থেকে ছোটোটা বিয়োগ, দ্যাট ইজ জি মাইনাস এ। এটা হবে আমার জি ইফেক্টিভ। দেন আমার পর্যায়কাল হবে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল divided by G effective, that is 2 pi into root over of L। G effective হচ্ছে আমার G minus of A। এটা হচ্ছে আমার যখন একটা সরল দোলক নিম্নমুখী গতিশীল অবস্থায় থাকবে, তখন তার আমার পর্যায়কাল নির্ণয় করার সূত্র হবে এটা। তাহলে আমার কম্পাঙ্ক হবে 1 by T, that's equal to 1 by T equal to 2 pi root over of L divided by হচ্ছে G minus A, that is equal to 1 by 2 pi into root over of G minus A divided by L. This is the পর্যায়কাল অর্থাৎ frequency of lift. ওকে, এটা আমরা পেয়ে গেলাম। দেন আমরা এবার বের করব আমাদের 3 নম্বর যে স্টেপে বলা আছে, অর্থাৎ একটা সরল দোলককে যখন আমি এ ত্বরণের ডান দিকে টানবো সেক্ষেত্রে কি হবে। আমরা চিত্র যদি দেখি, আমরা 3 নম্বরটা দেখি, যেমন এটা চিত্র দিয়ে বুঝাইলে জিনিসটা ক্লিয়ার হবে। এই হচ্ছে এখানে একটা সরল দোলক, এইখানে একটা সরল দোলক আছে। এই সরল দোলকটাকে আমি টানতেছি এ ত্বরণে ঠিক বাম দিকে, ডান দিকে টানছি। এক্ষেত্রে আমার সরল দোলকের দোলনকাল কত হবে। ইন্টারেস্টিং এবং খুবই একটা ম্যাথমেটিক্যাল জিনিস এখানে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটু যদি দেখি, এই হচ্ছে আমার সরল দোলকটা, এটা যাচ্ছে এ ত্বরণে এই দিকে, আর অভিকর্ষের ত্বরণ কাজ করতেছে খাড়া নিচের দিকে এই দিকে। তাহলে আমি জি ত্বরণটাকে ঠিক উল্টো করে দিয়ে এই দিকে যদি নিয়ে আসি, তাহলে আমার এটার জন্য ত্বরণ হবে এ। ওকে, সমান। এখন এ এবং জি দুটো যেহেতু ভেক্টর রাশি,
এ হচ্ছে আমার ত্বরণ, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এ হচ্ছে লিফটকে আমি এ ত্বরণের ওইদিকে টানতেছি ডান দিকে। সেক্ষেত্রে আমার এই ত্বরণ এবং এই ত্বরণ অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এবং লিফটের ত্বরণ দুটোই যেহেতু ত্বরণ এবং ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির লব্ধির সূত্রে অ্যাপ্লাই করে এখানে আমি জি ইফেক্টিভ বের করে ফেলবো। সুতরাং এটা এরকম একটা অ্যাঙ্গেলে কাজ করবে জি ইফেক্টিভ। তাহলে জি ইফেক্টিভ কী হবে, আমি ভেক্টরের যদি সূত্র বের করি, জি এফেক্টিভ হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস, অর্থাৎ আমরা সূত্র জানি, আমরা ভেক্টর অধ্যায় পড়েছিলাম, দ্যাট ইজ আর স্কোয়ার সমান যদি হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা, দ্যাটস এখানে হবে এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 2ag দেন কজ অফ আলফা, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাটস ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, দিস ইজ দ্য জি ইফেক্টিভ। তাহলে জি ইফেক্টিভ হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। সুতরাং আমরা এই ক্ষেত্রে তার পর্যায়কাল বের করব, t equal to 2 pi root over of L divided by G effective equal to হচ্ছে 2 pi into root over of L, that is G square plus A square। এটা হচ্ছে এই ক্ষেত্রে আমার সরল দোলকের দোলনকাল নির্ণয়, সরল দোলকের দোলনকাল হচ্ছে আমার নির্ণয়। ওকে, এটা হয়ে গেল। 4 নম্বর আমরা বের করবো এখন। 4 নম্বর, এখানে ক্ষেত্রে দোলনকাল, এখন আমরা 4 নম্বর বের করতে চাচ্ছি। 4 নম্বর হচ্ছে পৃথিবীকে প্রদক্ষিণকারী স্যাটেলাইটের, এই হচ্ছে আমার একটা পৃথিবী, এইটা পৃথিবীর ব্যাসার্ধ আর, এই পৃথিবীকে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে এস দূরত্বে একটা স্যাটেলাইট প্রদক্ষিণ করছে, এরকম একটা স্যাটেলাইট এভাবে প্রদক্ষিণ করছে। সেক্ষেত্রে তার দোলনকাল কত হবে, দ্যাট ইজ টি ইকুয়াল টু হচ্ছে আমার 2 পাই রুট ওভার অফ এল বাই জি ইফেক্টিভ। এটা হচ্ছে যদি আমার সূত্র হয়, তা আমরা জানি যে স্যাটেলাইটের ক্ষেত্রে জি ইফেক্টিভ অর্থাৎ কার্যকর যে ত্বরণ সেটা হচ্ছে আমার 0, এটা মনে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে টি ইকুয়াল টু হবে 2 পাই রুট ওভার অফ এল ডিভাইডেড বাই 0, দ্যাট ইজ 2 পাই ইন্টু দ্যাটস উইল বি ইনফিনিটিভ, আর ইনফিনিটিভকে যে কোনো রাশি দ্বারা গুণ করলে সেটা ইনফিনিটিভ হয়, সেক্ষেত্রে অর্থাৎ আমার পর্যায়কাল হবে এক্ষেত্রে ইনফিনিটিভ। এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে পারে পৃথিবীকে প্রদক্ষিণকারী স্যাটেলাইটের পর্যায়কাল বা দোলনকাল কত হবে, দ্যাট উইল বি ইনফিনিটিভ। ওকে, আমরা এটাও পেয়ে গেলাম। আচ্ছা, আমরা এরপরে ছোট্ট একটা এইটার ক্ষেত্রে যেহেতু সরল দোলকের এগুলো আমরা এই 9 নম্বরটা একটু করতে চাই, তারপরে আমরা একটু কঠিনগুলো পরে করি। 9 নম্বর বলা আছে, যদি সরল দোলকটা এরকম হয়, অর্থাৎ এরকম একটা সরল দোলক যাচ্ছে, এই সরল দোলকটার ত্বরণ অভিকর্ষ ত্বরণের চেয়ে বড় অথবা যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে অর্থাৎ বস্তুটা আমরা যদি বলি এ বেশি অর্থাৎ যে এটা যদি আমার অভিকর্ষ ত্বরণ হয়, এটা যদি আমার লিফটের ত্বরণ এ হয়, তাহলে এ বেশি, এ মানে এটা উপরের দিকে উঠে যাবে, তখন এটা উপরের দিকে উঠে গেলে ব্যাপারটা হচ্ছে এরকম থাকবে, অর্থাৎ সুতাটা আমার একটু এবড়ে থেবড়ে থাকবে, টান টান হয়ে থাকবে না। আর সুতা যদি টান টান হয়ে না থাকে, তার মধ্যে কোনো অসিলেশন থাকবে না, সাধারণভাবে বোঝা যায়। যেমন এটা যদি একটা সরল দোলক হয়, এটা যদি সুতা হয়, আমার সুতার টান যদি বেশি হয়, তাহলে সরল দোলকটা উপরের দিকে উঠে যাবে, আর সুতাটা উপরের দিকে উঠে যাওয়ার কারণে সেটা মাঝখানে পেঁচিয়ে থাকবে, অর্থাৎ এটা একদম স্ট্রিক্টলি এটা হবে না, অসিলেটেড হবে না, এটা অসিলেশন কোনো ধর্ম তার মধ্যে থাকবে না, এটা ড্যাম্পড অসিলেশন হয়ে যাবে। সেক্ষেত্রে তার পর্যায়কাল দ্যাট উইল বি 0, অর্থাৎ তার সেক্ষেত্রে কোনো পর্যায়কাল থাকবে না, অর্থাৎ পর্যায়কাল হয়ে যাবে 0। আচ্ছা, তারপরে আমরা আসতেছি সরল দোলকের জটিল দোলকের ক্ষেত্রে দোলনকাল কী হবে, এটা 10 নম্বরটা আমরা একটু দেখি। ওকে, জটিল দোলকের ক্ষেত্রে দোলনকাল, জটিল দোলকের ক্ষেত্রে দোলনকাল, যেহেতু জটিল দোলকের ক্ষেত্রে দোলনকাল আমরা জানি, জটিল দোলক হচ্ছে একটা অ্যাঙ্গুলার হারমোনিক মোশন, সেক্ষেত্রে তার সূত্র হবে টি ইকুয়াল টু 2 পাই আই ডিভাইডেড বাই কে, এটাই হচ্ছে আমার নর্মালি সূত্র। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ এটা হচ্ছে আমার
জড়তার ভ্রামক, এবং ফার্স্ট পেপারে আমরা জড়তার ভ্রামক অনেক ডিটেল শিখেছি। আর একটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এই দুটো মান বসে আমরা জটিল দোলকের ক্ষেত্রে দোলনকালের সরল দোলকের দোলনকালটা আমরা বের করে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে আমরা এতগুলো শেষ করে ফেললাম। আর বাকি যেগুলো আছে সেগুলো আরেকটা একটু দেখি। সুতার দৈর্ঘ্য পৃথিবীর ব্যাসার্ধের সাথে তুলনীয় হলে, এটা যদি একটু দেখতে চাই, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার। 8 নম্বর বলছে সুতার দৈর্ঘ্য পৃথিবীর ব্যাসার্ধের সাথে যদি তুলনীয় হয়, সুতার দৈর্ঘ্য পৃথিবীর ব্যাসার্ধের সাথে তুলনীয় হলে এক্ষেত্রে কি হবে? সুতার দৈর্ঘ্য পৃথিবীর ব্যাসার্ধের সাথে তুলনীয় হলে দোলনকাল কি হবে? এই হচ্ছে আমার একটা যেমন এটার মধ্যে একটা সরল দোলক রাখছি, এই সরল দোলক, এটা হচ্ছে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য L। তাহলে এই কার্যকর দৈর্ঘ্য Lটা প্রায় আমার ব্যাসার্ধের কাছাকাছি। সেক্ষেত্রে দোলনকাল হবে T = 2π √L / G ইফেক্টিভ, দ্যাটস ইকুয়াল টু 2π। যেহেতু এটা Lটা R এর কাছাকাছি, সুতরাং আমরা একটা করি R/G। এটা হচ্ছে সরল দোলকের দোলনকাল নির্ণয়ের সূত্র। যখন এই সুতার দৈর্ঘ্যটা পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়, অর্থাৎ অসীম হয়, তখন সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো। ওকে, এবার আসতেছি আমরা তরলে নিমজ্জিত করলে একটা আনকমন, এটা একটা আমাদের আনকমন একটা থিওরি। এটা আমাদের অনেক বইতেই নাই, কিন্তু এটা দেখা যায় যে অ্যাডমিশনগুলোতে দেয় প্রচুর, বিশেষ করে BIT, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, যেগুলোতে রিটেন পরীক্ষা হয়, সেখানে এই ধরনের প্রশ্ন পরীক্ষা চলে আসে। এই জন্য আমরা এটা আগে সলভ করব। এই দুটো কিন্তু আমাদের দেওয়া আছে, আমরা অলরেডি এই দুটো প্রমাণ করেছি। তো আমরা 7 নাম্বারটা আগে সলভ করে দিচ্ছি, তারপর আমরা সেটা থেকে 6-7 আমরা দেখব কীভাবে সলভ করা যায়। ওকে, তাহলে তরলে নিমজ্জিত করলে সেক্ষেত্রে সরল দোলকের দোলনকাল কত হবে? খুব ইন্টারেস্টিং। এটা একটা তরল, এই একটা তরল, এখানে হচ্ছে একটা সরল দোলক। এইভাবে এটাকে আমি ঝুলিয়ে দিলাম। এই যে ববের একটা ঘনত্ব আছে আর তরলের একটা ঘনত্ব আছে। তরলের ঘনত্বকে আমরা ধরে নিলাম হচ্ছে ρ, আর এখানে ববটা যেই পদার্থ দ্বারা তৈরি করা হয়েছে সেই পদার্থের উপাদানের ঘনত্ব হচ্ছে আমার সিগমা। অর্থাৎ রোটা হচ্ছে আমরা লিখি তরলের ঘনত্ব। আমরা একটু পরিচয় দিই। তরলের ঘনত্ব, সিগমাটা হচ্ছে আমার ববের উপাদানের ঘনত্ব। আচ্ছা, এতটুকু লিখলেই হলো, ববের উপাদানের ঘনত্ব। আর এখানে আমি মনে করি যে তরলের ডুবিয়েছি, সেই তরলটার একটা আয়তন আছে, সেই আয়তনটা হচ্ছে আমার V। ওটা হচ্ছে তরলের আয়তন। ওকে, এটা হচ্ছে আমার তরলের আয়তন। এখন আমরা চাচ্ছি যে এই ক্ষেত্রে আমার দোলনকালটা কেমন হবে, দোলনকাল বা পর্যায়কালটা আমি বের করতে চাচ্ছি। সেটা কিভাবে বের করব বোঝার জন্য একটা সুন্দর একটা আমরা থিওরি জানতে চাই। এই যে বস্তুটা কিন্তু এখন, অর্থাৎ সরল দোলকের ববটা কিন্তু তরলের মধ্যে ডুবে আছে। তাহলে কখন ডুবে থাকবে? যখন সিগমা ইজ গ্রেটার দ্যান রো হবে। বাট রো যদি ইজ গ্রেটার দ্যান সিগমা হয়, তাহলে কিন্তু তরলের মধ্যে ডুববে না। এই ক্ষেত্রে তরলের মধ্যে ডুববে, অর্থাৎ রোটা বেশি, সিগমাটা কম। অর্থাৎ ববের উপাদানের ঘনত্বটা তরলের ঘনত্বের চেয়ে বেশি হলে সেটা তরলের মধ্যে ডুবে থাকবে। তাহলে তরলের মধ্যে যদি ডুবে থাকে, তাহলে এই তরলটা কি করবে? এটাকে একটা ঊর্ধ্বমুখী বলে উপরের দিকে বল প্রয়োগ করবে, দ্যাট ইজ এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। আর আরেকটা বস্তুর ওজনটা কাজ করবে খাড়া নিচের দিকে, অর্থাৎ সেটা হচ্ছে W = আমার হচ্ছে m/g। আর এখানে এটা ঊর্ধ্বমুখী বল, বা আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমার F। যদি আমি ধরে নিই, তাহলে আমার F নেটটা কী হবে? F নেট, যেহেতু এটা নিচের দিকে ডুবতেছে, তাহলে আমি লিখতে পারি W মাইনাস ঊর্ধ্বমুখী বলটাকে আমি লিখতে পারি U। লিখতে পারি বস্তুর ওজন থেকে ঊর্ধ্বমুখী বল বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে আমার নেট ফোর্স। অর্থাৎ নেট ফোর্স যেটা কাজ করতেছে, তরলটা নিচের দিকে ডুবে আছে, ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে, কিন্তু তারপরে এটা নিচের দিকে ডুবে আছে। সুতরাং বোঝা যাচ্ছে
নিম্নমুখী যে ওজন সেটা বেশি, ঊর্ধ্বমুখী বলটা কম, যার কারণে এটা নিচে তরলে ডুবে আছে। আর যদি বেশি হতো আমার ঊর্ধ্বমুখী বলটা, এটা আস্তে আস্তে তরল থেকে উপরের দিকে উঠে যেত, এবং এই যে সরল দোলকের যে সুতাটা সেটা ঢিলা হয়ে যেত, অর্থাৎ তার মধ্যে কোনো অসিলেশন থাকতো না। অসিলেশন না থাকলে সেখানে কোনো পর্যায়কাল থাকতো না। আমরা ইতিপূর্বে এটা আলোচনা করেছি। সুতরাং এই সূত্র এই অনুসারে আমরা লিখতে পারি, এখানে লেখা যায় W = m of g মাইনাস, এটাকে লিখতে পারি হচ্ছে m প্রাইম g। এখন প্রশ্ন হলো দুটো m ভিন্ন হলো কেন? এটা হচ্ছে ববের ভর, যেহেতু ববটা ওজনটা নিচের দিকে কাজ করতেছে, আর m প্রাইমটা হচ্ছে পানির ভর, অর্থাৎ যে ভরটা পানিটিকে কী করতেছে, উপরের দিকে ধাক্কা দিচ্ছে। ওকে, এখানে আমরা আরেকটা সূত্র জানি, রো সমান সমান হচ্ছে আমার m/v। রো হচ্ছে ঘনত্ব, এখানে m হচ্ছে কিসের ঘনত্ব? ববের। এটা ববের কথা বলছিলাম। তাহলে এখানে আমাদের দ্যাট ইজ m উইল বি রো আমরা ধরে নিই, আমরা ধরছি সিগমা, তাহলে সিগমা ইন্টু ভি হবে, অর্থাৎ এখানে সিগমা হবে আমার m/v, তাহলে m উইল বি ইকুয়াল টু এখানে আমার সিগমা ভি, অর্থাৎ এটা হয়ে যাবে আমার হলো সিগমা ইন্টু ভি, সিগমা ভি ইন্টু জি। ওকে, মাইনাস m প্রাইম জি, তাহলে কী হবে? আমরা এখান থেকে যদি এটা বের করি m প্রাইম জি, আমার এটা হচ্ছে পানির ক্ষেত্রে, তাহলে পানির ঘনত্ব রো ইজ ইকুয়াল টু m/v, m এর জায়গা হবে m প্রাইম/v, দ্যাট মিনস m প্রাইম ইজ ইকুয়াল টু হবে রো ইন্টু ভি, তাহলে এই রো ইন্টু ভি বসিয়ে দেয় ইন্টু জি। আর এফ নেট হচ্ছে, যেহেতু আমার নেট কাজ করতেছে সরল দোলকের ভর, সেক্ষেত্রে হবে এফ নেট অর্থাৎ এম জি, অর্থাৎ m ইন্টু জি। ওকে, আবার একই রকমভাবে এম জিকে লেখা যাবে, এই এম তো হচ্ছে আমার কি সরল দোলকের ববের ক্ষেত্রে, তাহলে সেটার ক্ষেত্রে তার এমকে লেখা যায় রো ইন্টু ভি, তাহলে রো ইন্টু ভি দেন জি সমান রো বি জি মাইনাস সিগমা ভি জি। এটা আমরা লিখতে পারি। এখানে জির জায়গায় জি হবে না, এটা হবে জি ইফেক্টিভ, অর্থাৎ যেই ইফেক্টিভ ত্বরণটা আমরা পাচ্ছি সেটা আমরা লিখে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি আরেকটু কাজ করি, উভয় দিক থেকে আমরা ভি যদি কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকতেছে সিগমা ইন্টু জি ইফেক্টিভ, এখানে ভি কমন নিলে থাকে সিগমা জি, দুটো একই লিখে ফেলেছি, দিস ইজ উইল বি রো ইন্টু জি। তাহলে উভয় দিক থেকে ভি ক্যান্সেল, অর জি ইফেক্টিভ ইল টু সিগমা জি ডিভাইডেড বাই সিগমা মাইনাস রো জি ডিভাইডেড বাই সিগমা। ওকে, দেন এখানে সিগমা ক্যান্সেল, সুতরাং আমরা পাচ্ছি জি ইফেক্টিভ সমান জি মাইনাস রো বাই সিগমা ইন্টু জি। ওকে, এটা পাচ্ছি আমরা এটা পেয়ে গেলাম। আমরা এটাকে লিখে রাখতে পারি যে কি পেলাম, এবং এখান থেকে আরেকটা কাজ করা যায়, আমরা এখান থেকে যদি জি কমন নিয়ে নিই, তাহলে লেখা যায় 1 মাইনাস রো বাই সিগমা। ওকে, এটা পাচ্ছি জি ইফেক্টিভ। আমাদের এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রমাণ, এবং এটা আমাদের কাজে লাগবে। ওকে, দেন আমরা চলে আসি আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমার কার্যকর দৈর্ঘ্য দোলনকাল টি সমান হচ্ছে 2π রুট ওভার অফ, এটা 7 নম্বর, L ডিভাইডেড বাই জি ইফেক্টিভ। তাহলে টি সমান হচ্ছে 2π রুট ওভার অফ L ডিভাইডেড বাই জি ইফেক্টিভকে লেখা যায় জি ইন্টু 1 মাইনাস সিগমা বাই রো ডিভাইডেড বাই সিগমা। এই হচ্ছে আমার একটা এই পানিতে নিমজ্জিত কোনো সরল দোলকের দোলনকাল নির্ণয়ের ক্ষেত্রে এটা সূত্র, অর্থাৎ টি ইকুয়াল টু 2π রুট ওভার অফ L জি ইন্টু 1 মাইনাস রো বাই সিগমা। এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো। এখন সেটা যে তরলই হোক না কেন, সে তরলের ঘনত্ব দিয়ে দেওয়া থাকবে, ববটা অর্থাৎ সরল দোলকের ববটা যেটা দিয়ে তৈরি করা হোক সেটার একটা ঘনত্ব দেওয়া থাকবে, তাহলে এই দুটো দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। বা যদি বিভিন্ন সেগমেন্টে দেয়, এই সরল দোলকটাকে একবার যেমন হচ্ছে তারপিন তেলে রাখা হলো, আর একবার যদি বলে ক্যারাসিনের মধ্যে রাখা হলো, সেক্ষেত্রে তার দোলনকালের কী পরিবর্তন হবে, এই নিয়মে আমরা সূত্রটা করতে পারবো, অঙ্কটা সলভ করতে পারবো। ওকে, এবার চলে আসি আমাদের 5 এবং 6, যেটা অলরেডি আমাদের বইতে এই দুটো থিওরি খুব সুন্দর করে দেওয়া আছে, এবং এখান থেকে প্রশ্ন বেশি আসে, এবং অলরেডি এটা অনেকবার ডিসকাস হয়েছে, অনেক টিচার এটা ডিসকাস করে দিয়েছে। আমরা এবার সেটার আঙ্গিকে একটু দেখতে চাচ্ছি। পৃথিবীর এইচ উচ্চতার ক্ষেত্রে, অর্থাৎ পৃথিবীর এইচ উচ্চতা থেকে, যেমন এই হচ্ছে আমার পৃথিবী, এই পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে আর, এখান থেকে এস উচ্চতা যদি আমি নিয়ে যাই এটাকে, দ্যাট মিনস এই উচ্চতাটা হচ্ছে আমার এস,
এখান থেকে একটা সরল দোলককে যদি আমি এখানে নিয়ে যাই সেক্ষেত্রে আমার দোলনকালের কী পরিবর্তন হবে বা দোলনকাল কত হবে। এটা যদি পৃথিবীর ক্ষেত্রে দোলনকাল টি হয়, এক্ষেত্রে দোলনকাল টি প্রাইম সমান কত হবে। তো আমরা অলরেডি জানি টি সমান, আমি ইন্টারমিডিয়েট লেভেলের বইগুলোতে যেভাবে দেওয়া আছে এবং আমাদের বোর্ড পরীক্ষা যেভাবে আসে আমি সেভাবেই সলভ করার চেষ্টা করছি। টি ইকুয়াল টু 2π√L ডিভাইডেড বাই জি, অর্থাৎ আমার আর্থ পৃথিবীর ক্ষেত্রে কত হবে। ওকে, দেন আমি যদি এখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাই, অর্থাৎ এইচ উচ্চতায় নিয়ে গেলাম, দ্যাট ইজ এইচ টি এইচ, দ্যাটস উইল বি এল টি ইন্টু জি অফ এস। আমি ধরে নিলাম এক্ষেত্রে দুই ক্ষেত্রেই সুতার কার্যকর দৈর্ঘ্যটা সেম আছে, তাহলে আমি সেক্ষেত্রে লিখতে পারি টি এস ডিভাইডেড বাই টিই, আমরা যদি ভাগ করে দিই 2π ইন্টু √L ইন্টু জি এস, দ্যাটস 2π ইন্টু √L বাই জি ইন্টু ই, 2π ক্যান্সেল, দ্যাটস টি এস ডিভাইডেড বাই টিই ইকুয়াল টু আমি লিখতে পারি L বাই জি এস ইন্টু জিই ডিভাইডেড বাই L ক্যান্সেল, দ্যাট ইজ টি এস ডিভাইডেড বাই টিই ইকুয়াল টু হচ্ছে জিই ডিভাইডেড বাই জিএস। এই হচ্ছে আমার একটা ফর্মুলা। ওকে, এই একটা ফর্মুলা আমরা পেলাম, টিএস ডিভাইডেড বাই টি সমান √জিই ইন্টু √, একটু সাইডে আমরা লিখে রাখি এটা, দ্যাট মিনস টিএস ডিভাইডেড বাই হচ্ছে আমার টিই √হচ্ছে জিই ডিভাইডেড বাই জি অফ এস। ওকে, এবার এখান থেকে আমরা সুন্দর একটা প্রমাণ নিয়ে আসব। আমাদের খালি শিখতে হবে, প্রমাণ জানলে আমি অঙ্ক সলভ করতে পারবো। আমরা জানি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ বের করার জন্য একটা সূত্র আছে GM ডিভাইডেড বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু GM বাই আর স্কোয়ার। দেন GH সমান কী হবে, দ্যাটস উইল বি GM বাই, এখান থেকে অর্থাৎ এই ব্যাসার্ধ পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি এইচ উচ্চতা নিয়ে গেছি, তাহলে টোটাল যে দূরত্বটা আমার এটার সাপেক্ষে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে টোটাল দূরত্বটা হচ্ছে আর প্লাস এস, দ্যাটস ইকুয়াল টু আর প্লাস এস। এটাকে লিখতে পারি আর প্লাস এস ইকুয়াল টু হোল স্কোয়ার। এইবার আমি এইখানে যদি মান বের করি, দ্যাট ইজ জিই ডিভাইডেড বাই জিএস, তাহলে সেক্ষেত্রে পাবো জিইকে লেখা যায় GM বাই আর স্কোয়ার, আর এটাকে লেখা যায় GM বাই আর প্লাস এস দ্যাট হোল স্কোয়ার। দ্যাটস আমরা পাচ্ছি জিই ডিভাইডেড বাই জিএস সমান হচ্ছে GM ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর প্লাস এস হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমার GM ক্যান্সেল আউট, অর আমি লিখতে পারি জিই বাই জিএস সমান, এটাকে লেখা যায় আর প্লাস এস ডিভাইডেড বাই আর হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার, দিস অলসো রিটেন অ্যাজ 1 প্লাস এস বাই আর হোল স্কোয়ার। এটাকে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে প্রতিপাদনে নিয়ে আসতে পারি, অর্থাৎ যখন জিই বাই জিএস সমান হচ্ছে আমার 1 প্লাস এস ডিভাইডেড বাই আর। ওকে, ওকে, আমি আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছি। আমরা যেহেতু এটা এইভাবে আনছি, তাহলে আমি এইটাকে এবার যদি মানে বসায় দিই, অর্থাৎ আমরা যদি ইকুয়েশনে বসায় দিই, সে এই মানটা যদি এখানে বসাই, দ্যাট ইজ টিএস বাই টিই সমান √জিই বাই জিএস, দ্যাটস ইকুয়াল টু 1 প্লাস এস ডিভাইডেড বাই আর দেন হোল স্কোয়ার। সুতরাং টিএস সমান 1 প্লাস এস বাই আর ইন্টু টি অফ ই। এইভাবে একটা ফর্মুলা আমরা সলভ করতে পারি। পৃথিবীর ক্ষেত্রে দোলনকাল সেটা দিয়ে বের করতে পারি, সেক্ষেত্রে আমরা তার দোলনকালটা বের করে নিয়ে আসতে পারি। অথবা আরেকটাভাবে যেটা আমরা করতে পারি সেটা হলো এটাকে একটু ফর্মুলাতে যদি নিয়ে যাই, অর্থাৎ এইটাকে ঘুরিয়ে দিই, দ্যাট ইজ জিএস বাই জিই, এটাকে আমরা উল্টে দিলাম, দিলে কি হয়ে যাবে, দ্যাটস উইল বি 1 বাই 1 প্লাস এস ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার। তাহলে এটা হবে 1 প্লাস এস ডিভাইড বাই আর হোল টু দি পাওয়ার -2। ওকে, এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা পেয়ে যাব। যদি এরকম একটা ফর্মুলা যদি আমরা পাই, সেক্ষেত্রে আরেকটা কথা আছে, যদি আমার এই এসের মানটা যদি পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক অনেক ছোট হয়, সেক্ষেত্রে এখানে 1 প্লাস এস বাই আর হোল টু দি পাওয়ার -2কে লিখতে পারি 1 মাইনাস এস বাই আর। এটাকে লেখা যায় 1 মাইনাস, এটা আমাদের যদি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, একটু যদি দেখাই, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এন এক্স, তাহলে এটা 2 আসবে একটা, অর্থাৎ আমরা ওই যে বায়োনিমাল থিওরাম যদি এক্সপ্যান্ড করি তাহলে এটা পাবো। দ্যাট মিনস
সেক্ষেত্রে এটা পাচ্ছি। তাহলে আমরা সমীকরণটা পাবো GH ডিভাইডেড বাই GE ইকুয়াল টু এটাকে লেখা যাবে 1 মাইনাস 2S ডিভাইডেড বাই R। তাহলে এই ফর্মুলাটা ওইখানে আমরা বসিয়ে দিতে পারি। ওকে, এইভাবে আমরা আরেকটা সূত্র সলভ করতে পারি। পৃথিবীর H উচ্চতার ক্ষেত্রে আমাদের দোলনকালটা আমরা বের করতে পারবো। একই নিয়মে পৃথিবীর S গভীরতায় আমার দোলনকালটা কত হবে। পৃথিবীর S গভীরতায় দোলনকাল একই নিয়মে আমরা বের করতে পারবো। S গভীরতায় দোলনকাল একই নিয়মে দেখানো যাবে। ওকে, সেটা হচ্ছে পৃথিবীর S গভীরতায় দোলনকাল দ্যাট ইজ T সমান 2 পাই রুট ওভার অফ L বাই G প্রাইম, আর G প্রাইম হচ্ছে 1 মাইনাস S ডিভাইডেড বাই R। ওকে, S ডিভাইডেড বাই R ইন্টু G হবে এখানে। তাহলে আমরা যাচ্ছি T ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ L ইন্টু G ইন্টু 1 মাইনাস S ডিভাইডেড বাই R। একই নিয়মে আমরা এটাও আগেরটার মতো সলভ করে দিতে পারি, সেটাও কিন্তু সলভ করা যায়। এই সূত্র আমরা এটা দিয়ে পৃথিবীর S গভীরতায় দোলনকাল কত হবে সেটাও বের করতে পারি। তো আমরা সবগুলো সূত্রই প্রতিপাদন দেখিয়ে দিয়েছি, সূত্র লিখে দিয়েছি। আশা করি এই সূত্রগুলো আয়ত্ত করলে ভর্তি পরীক্ষা এবং আমাদের বোর্ড পরীক্ষা যে প্রশ্ন যেভাবে আসুক না কেন, ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। আশা করি এর মধ্য থেকে প্রশ্ন কমন পড়ে যাবে। তবে তরলে একটা সরল দোলককে তরলে নিমজ্জিত করলে সেক্ষেত্রে তার দোলনকালের কী রকমের পরিবর্তন হবে সেটা অবশ্যই আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষা এখনও দিতে পারে, যেহেতু বোর্ড পরীক্ষার প্রশ্ন এখন ফিজিক্স প্রশ্ন কঠিন হচ্ছে, সুতরাং সে অনুসারে এটাও আমাদের পরীক্ষার আগে একটু চোখ বুলে যেতে হবে যে সূত্রটা জানা থাকলে আমি অঙ্কটা সলভ করে দিয়ে আসতে পারবো। এই জন্য আমি এই 10টা সূত্রের ক্ষেত্রে কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে সবগুলো দেখিয়ে দিয়েছি। আশা করি আয়ত্ত করলে ইনশাল্লাহ সরল দোলকের কোনো অঙ্কে আর সমস্যা হবে না। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে সরলচন্দ্রী স্পন্দন গতি সংক্রান্ত যত সূত্র আছে এর পর্যায়কাল, ব্যাগ, ত্বরণ, মোট শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, বিভিন্ন রকমের সূত্রের যে গ্রাফ, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আগামীকাল একটা ক্লাস দিব। আমরা আশা করি এই ক্লাসটি দেখে ইনশাল্লাহ অনেকেই উপকৃত হবে। আমরা এই ক্লাসটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।